বিশ্বাস করো দাদিমা, আমি ইচ্ছে করে যাইনি পাত্রপক্ষের সামনে। জেঠি আম্মা বলেছিল ট্রেন নিয়ে যেতে। কাঁদতে কাঁদতে কথাটি আওড়ালো পড়শি তার দাদিমাকে। তোকে লিমা যেতে বলল আর তুই ঢ্যাং ঢ্যাং করে চলে গেলি। তাদের সামনে মিথ্যা কথা বলছিস কেন? তুই পড়শি। বারবার তোর জন্য ইয়ানার বিয়ে ভেঙে যাচ্ছে। তুই ইচ্ছে করে এমনটা করছিস। তোর এই রূপে আজ আমি গরম পানি দিব। গরম পানির কথা শুনে পড়শি ভয় পেয়ে যায়। পড়শি তৎক্ষণাৎ বসে দাদিমার পা ধরে কান্নারত গলায় শুধলো। দাদিমা, আর এমন ভুল হবে না আমার। এবারের মতন আমায় ক্ষমা করে দিন। তাদের ঝামেলার মাঝে রুমে প্রবেশ করে আহাদ শিকদার। এসব দেখে তিনি হতভম্ব হয়ে বলতে লাগলেন, মা, ছেড়ে দাও মেয়েটাকে। দুদিন পর আবারও ইয়ানকে পাত্রপক্ষ দেখতে আসবে। আজ যারা এসেছিল খোঁজ খবর নিয়ে দেখলাম তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তেমন ভালো না। যা হয়েছে ভালোই হয়েছে। কথাগুলো বলতে বলতে আহাদ শিকদার পড়শিকে মায়ের পায়ের কাছ থেকে উঠিয়ে নিলেন। অতঃপর পড়শির দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আজ তোর ভার্সিটির প্রথম দিন না পড়শিমা? যা গিয়ে তৈরি হয়ে আয়। ঠিক আছে জেঠু। গায়ে ওড়না ঠিক করতে করতে পড়শি মলিন গলায় জবাব দিল। ছোট ছেলের মেয়েকে নিয়ে এত আহ্লাদ সহ্য হলো না মিসেস শিখার। এসব দেখে রেগে তিনি পড়শির রুম থেকে চলে গেলেন। পড়শির বাবা মা কেউ নেই। গাড়ির অ্যাক্সিডেন্টে পড়শির বাবা মা দুজন মারা যায়। পড়শির বয়স তখন 6 বছর ছিল। পড়শিরা যৌথ ফ্যামিলিতে বসবাস করত। মা বাবা মারা যাওয়ার পর মিসেস শিখা, পড়শির দাদি, পড়শিকে আর সহ্য করতে পারে না। মিসেস শিখার 2 ছেলে। বড় ছেলে আহাদ শিকদার আর ছোট ছেলে সৈয়দ শিকদার। ইয়ানা আহমেদ শিকদারের মেয়ে। ইয়ানা তেমন সুন্দরী না হয় বারবার বিয়ে ভেঙে যায়, আর তার জন্য পড়শিকে প্রত্যেকবার দায়ী করেন মিসেস শিখা। ইয়ানা ভীষণ অহংকারী। দাদিমার কাছে পড়শির নামে উল্টাপাল্টা কথা বলে পড়শিকে মার খাওয়ায় আর অনেক বাজে কথাও শোনায়। পরিবারে পড়শিকে আহাদ শিকদার আর তার স্ত্রী মিসেস লিমা শিকদার ছাড়া আর কেউ ভালোবাসে না। সবাই টেবিলে বসে নাস্তা করছে। পড়শি গোসল সেরে ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে আসতেই আহাদ শিকদার পড়শিকে ডেকে বলেন, পড়শিমা, এদিকে আয়, আমি তোকে খাইয়ে দেই। আমার পাশে এসে বস মা। বাবার কথাই তেতে উঠল ইয়ানা। রুষ্ট হয়ে বলল, বাবা, ওর কি হাত নেই খাওয়ার জন্য? খাইয়ে দেওয়ার দরকার নেই। মেয়ের কথাই ধমকে উঠলেন আহাদ শিকদার। পরপর বলেন, ইয়ানা, চুপ থাকো। বাবা মেয়ের কথার মাঝে পড়শি মলিন গলেই বলে উঠল, জেঠু, আমার ক্ষুধা নেই, আমি যাই। একটা থাপ্পড় মারবো। বস বলছি। না খেলে ভার্সিটি যাওয়া দরকার নেই। পড়শিকে ধমকে খাওয়াতে বসালেন আহাদ শিকদার। পড়শি আর কিছু না বলে চেয়ার টেনে জেঠুর পাশে বসলো খেতে। আহাদ শিকদার পড়শিকে খাইয়ে দিচ্ছে, আর পড়শি টলমল চোখে আহাদ জেঠুর দিকে তাকিয়ে আছে। এসব দিকে মিসেস শিখার মেজাজ বিগড়ে যায়। তিনি দ্রুত খাওয়া শেষ করে উঠে চলে গেলেন। দাদির রুমে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে পড়শি। আবার জেঠুর দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, এই মানুষটা আমায় নিজের মেয়ের মতন ভালোবাসে। বাবার অভাব কখনো বুঝতে দেয় না। হয়ে গেছে, এবার যেতে পারস মা। সাবধানে যাবে। খাওয়া শেষে আহাদ শিকদার মৃদু হেসে কথাখানি বললেন পড়শিকে। পড়শি মাথা তুলিয়ে বলে উঠল, ঠিক আছে জেঠু, আমি যাচ্ছি। পড়শি ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আহাদ শিকদার পড়শির যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে আওড়ালেন, সৈয়দ, আজ তুই বেঁচে থাকলে তোর মেয়েকে এত কষ্ট পেতে হতো না। আমি যত সম্ভব তোর মেয়েকে তোর মতো করে দেখার চেষ্টা করছি। তারপরও তোর বাবার অভাব থেকেই যায়। নিয়তি মানুষদের কোথা থেকে কোথায় নিয়ে দাঁড় করায়। ইয়া মাবুদ, মেয়েটাকে তুমি রক্ষা করো। রিক্সা করে ভার্সিটি যাচ্ছে পড়শি, তার স্বপ্নের ভার্সিটিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সে। মনে আলাদা এক শান্তি অনুভব করছে পড়শি। ভাবনার মাঝে পড়শির চোখ গেল রাস্তার মাঝখানে। সহসাই পড়শি চিৎকার করে উঠল, মামা, রিক্সা থামান। কি হয়েছে আপা? পড়শির চিৎকারে রিক্সাওয়ালা ভয় পেয়ে বলল। পড়শির রিক্সাওয়ালার কথার জবাব না দিয়ে কিছুটা রেগে বলে উঠল, আরে মামা, থামান বলছি।
রিক্সাওয়ালা দ্রুত রিক্সা থামালো। থামাতেই পড়শি রিক্সা থেকে নেমে পড়ল। রাস্তার মাঝ বরাবর 2 কি 3 বছরের একটা বাচ্চা মেয়ে বসে বসে কান্না করছে। একটি লাল রঙের গাড়ি দ্রুত গতিতে মেয়েটির কাছে ধেয়ে আসছে। পড়শি দৌড়ে এসে মেয়েটিকে সরিয়ে ফেলল মাঝ রাস্তা থেকে। ভয়ে দুটো মানুষেরই হৃদস্পন্দন বেড়ে যায়। পড়শি কিয়ৎক্ষণ মেয়েটাকে নিজ বক্ষের সাথে মিশিয়ে রাখলো। ভয়ে বাচ্চা মেয়েটা কাঁদছে। মেয়েটাকে শক্ত করে বক্ষের সাথে মিশিয়ে এদিক ওদিক তাকাচ্ছে পড়শি। অতঃপর মেয়েটির দিকে তাকিয়ে বিষণ্ণ গলায় শুধলো, আশ্চর্য, মেয়েটির বাবা মা কি মেয়েটিকে এখানে ছেড়ে চলে গেল নাকি? নাকি আমার মতো এই মেয়েটিরও কেউ নেই, আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না? এদিকে অকস্মাৎ মেয়েটি কান্না করতে করতে বলতে লাগলো, আম্মু যাব, আম্মু যাব। পড়শি কি করবে বুঝতে পারছে না। মেয়েটির কান্না দেখে পড়শির খুব খারাপ লাগছে। ঠিক তখনই একটা সাদা রঙের গাড়ি এসে পড়শির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক মহিলা কান্না করতে করতে বের হলো। মহিলাটি দৌড়ে আসলো তাদের সামনে, কান্না করতে করতে বলল, শিফা, আম্মু আমার। বলেই মহিলাটি মেয়েটিকে পড়শির কোল থেকে নিজের কাছে নিয়ে আসলো। তারপর বলল, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি কৃতজ্ঞ মা। পড়শি মহিলাটির কথায় চুপ করে রইল কিছুক্ষণ। বুঝলো মহিলাটি মেয়েটির মা। অতঃপর বলল, আন্টি, আপনার মেয়ে রাস্তার মাঝখানে কিভাবে আসলো? মা, আমাদের অনেক শত্রু, তারাই আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসে এখানে রেখে গেছে। আমায় ফোন দিয়ে হুমকিও দিয়েছে তারা, আর আমার মেয়েকে একটু পর গাড়ি চাপা দিবে এটাও বলেছে। আচ্ছা, এখন যাই, তোমার সাথে কথা বলবো মা। ঠিক আছে আন্টি, সাবধানে যাবেন। মহিলাটি বিদায় নিয়ে চলে গেল। মহিলাটি যাওয়ার দিকে তাকিয়ে পড়শি মলিন গলায় শুধলো, সত্যি মানুষ কত নিষ্ঠুর, একটা বাচ্চা মেয়েকে মারতেও তাদের কলিজা কাঁপলো না। এদিকে রিক্সাওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছে। অবাক চোখে পড়শির দিকে তাকিয়ে লোকটা বলল, এখনকার যুগে এমন মেয়ে আছে যে নিজের জীবনের চিন্তা না করে বাচ্চা মেয়েটাকে বাঁচালো। ভাবনার মাঝে পড়শি রিক্সায় উঠে বসলো। অতঃপর চিন্তিত গলায় বলল, মামা চলেন। 20 মিনিট পর ভার্সিটির সামনে রিক্সা থামলো। পড়শি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার টাকা দিতে যাবে, তার আগে রিক্সাওয়ালা বলে উঠল, আপা টাকা লাগবে না। পড়শি অবাক হলো লোকটার কথায়। মূলত লোকটা পড়শির কাছে খুশি হয়ে ভাড়া নিতে চাইলো না, কিন্তু পড়শি মানল না। জোর করে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে ভার্সিটি গেটে পা রাখলো সে। পা রাখতেই আচমকা পুরো শরীর হালকা কাঁপুনিতে উঠল পড়শির। গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই পেছন থেকে কেউ বলে উঠল, হেই সুন্দরী, এদিকে আসো। পড়শি সেদিকে কান না দিয়ে সোজা হাঁটা শুরু করলো। ছেলেটার কথায় পড়শি পাত্তা না দেওয়ায় ছেলেটা রুষ্ট হয়ে গেল। ছেলেটা বসা থেকে উঠে এসে পড়শির পথ আটকালো। ছেলেটা তার বন্ধুদের সাথে ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছিল। পড়শিকে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে ডাক দিল বিরক্ত করার জন্য। ছেলেটার আচরণে পড়শি বিরক্তিতে কপাল কুঁচকে আওড়ালো, সমস্যা কি? আমার পথ আটকালেন কেন? তোমার সাহস তো কম নয় মেয়ে, সিনিয়রদের সাথে বেয়াদবি করছো। পাগল নাকি আপনি? আমি কখন আপনার সাথে বেয়াদবি করলাম? কিছুটা আশ্চর্য হয়ে পড়শি জবাব দিল, তোমাকে ফার্স্ট যখন ডেকেছি তুমি আমার কাছে না এসে সোজা হাঁটা ধরলে কেন? ছেলেটা আগ বাড়িয়ে ঝামেলায় লাগাতে কতখানি পড়ল। ছেলেটার কথাই পড়শির মেজাজ বিগড়ে যায়। পথ ছাড়ুন, আমি ক্লাসে যাব। আপনার ফালতু কথা শোনার টাইম আমার কাছে নেই। পড়শি বিরক্তিকর গলায় পড়ল। পড়শির আচরণে ছেলেটা যেন মজা পেল। হুট করে ছেলেটি পড়শির হাত ধরে বলল, তাই নাকি সুন্দরী? ছেলেটি হাত ধরতেই পড়শির রাগ যেন সপ্তম আকাশে। পড়শি এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। পরপর ছেলেটির দু গালে দুটো চর বসিয়ে দিল আর রাগে গজগজ করতে করতে বলল, তোর সাহস তো কম নয়, আমার হাত ধরেছিস। শুধু তো চর মেরেছি, তোর হাত যে কাটিনি এটাই অনেক। তোকে যেন আমার আশেপাশে আর কখনো না দেখি, তাহলে তোকে পিটিয়ে তক্তা বানিয়ে দিব, ছাগল কোথাকার। পড়শি ছেলেটাকে কতক্ষণ হুমকি ধামকি দিয়ে সেখান থেকে প্রস্থান করলো। ভার্সিটির প্রান্তরে যারা বসে বসে আড্ডা দিচ্ছিল তারা সবাই আশ্চর্য হয়ে এতক্ষণ
সব কিছু দেখছিল। তখন একটি ছেলে আড্ডা থেকে উঠে এসে সেই চর খাওয়া ছেলেটিকে জিজ্ঞেস করলো, রকি, তুই কেন শুধু শুধু মেয়েটার হাত ধরতে গেলি? দেখলি মেয়েটা তোকে কিভাবে চড় মেরে চলে গেল। রকি ছেলেটা গালে হাত দিয়ে খড়খড়ে গলায় জবাব দিল, এত সহজে এই রকেট থেকে ছাড়া পাওয়া কখনোই না। আমি এই মেয়েকে দেখে নেব, তুই দেখে নিস সাদিক। সব মেয়ে এক হয় না রে রকি। কিছু কিছু মেয়ে যা করতে বলা হয় ভয় পেয়ে তারা তা করে নেয়, কিন্তু এই মেয়েটা অনেক জেদি, অত সহজে কাবু হবে না। এখন এসব ছাড়, ক্লাসে চল। এই যে আপু শুনছেন, ফার্স্ট ইয়ারের ক্লাস কোন দিকে দয়া করে বলবেন প্লিজ। নতুন স্টুডেন্ট হওয়াতে পড়শি ভার্সিটির কিছুই তেমন চেনে না, তাই আসার পথে একটি মেয়েকে সে রিকোয়েস্ট করলো ক্লাসটি দেখিয়ে দেওয়ার জন্য। তুমি সেই মেয়েটা না যে একটু আগে রকিকে চড় মারলে? এটা ঠিক করলি বোন? তোর মার নিজের বিপদ তুমি নিজেই ডেকে নিয়ে আসলে। যেখানে ভিসি স্যার রকির বিচার করে না ওর বাবার ভয়ে, ওর বাবা শহরের একজন বড় গুন্ডা, আর সেখানে তুমি ভার্সিটির এত ছেলেমেয়ের সামনে রকিকে চড় মারলে? মেয়েটির কথাগুলো শুনে পড়শি তাচ্ছিল্য হাসলো। মেয়েটার কথাই পাত্তা না দিয়ে আবারও শুধলো, আপু ফার্স্ট ইয়ারের ক্লাসটা দেখিয়ে দিলে ভালো হতো। কথাগুলোকে হেলাফেলা করতে দেখে নয়নের মুখমণ্ডল ফ্যাকাশে বর্ণ হয়ে গেল। নয়ন বিষয়টা না ঘাটিয়ে বলল, পড়শি ডান দিকের শেষ ক্লাসটা ফার্স্ট ইয়ারের। শুক্রিয়া আপু। কিঞ্চিত হেসে বলল। পড়শি যেতেই নয়ন অদ্ভুতভাবে আওড়ালো, কি অদ্ভুত মেয়ে রে বাবা, এত কিছু বলার পরও কিছু বলল না, উল্টো হেসে আমার কথাগুলো উড়িয়ে দিল। আল্লাহই ভালো জানে এই মেয়ের কপালে কি আছে। আল্লাহ, এই মেয়েটাকে বজ্জাত অসভ্য রকির থেকে রক্ষা করো। দুশ্চিন্তার মাঝে সম্মুখ থেকে কেউ কৌতূহলের সুরে বলে উঠল, কি রে, নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছিস? কথাটি শোনা মাত্রই নয়ন সামনে তাকিয়ে দেখলো তার বেস্ট ফ্রেন্ড নিহান দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। নিহানকে দেখে নয়নের মেজাজ বিগড়ালো। নয়ন দাঁতের দাঁত চেপে বলল, তোকে কতবার বলেছি আমায় এই নামে ডাকবি না। কালা নাকি রে তুই, কথা কানে যায় না? নয়নকে রাগী মোটে দেখে নিহান চুপ হয়ে যায়। বুঝলো মহারানীর মন মেজাজ খারাপ। নিহান দ্রুত বলল, আচ্ছা সরি, এখন আর বলবো না, কিন্তু একটু পর আবার বলবো। বলে নয়নের মাথায় চাপড় দিয়ে দৌড় দিল। নয়নও রেগে মেগে নিহানের পিছনে ছুটল। ঠিক তখনই কালো রঙের বাইকে করে হাজির হলো ভার্সিটির বেশিরভাগ রমণীদের ক্রাশ মিস্টার জোভান চৌধুরী। চতুর্থ ইয়ারের ছাত্র জোভান দুষ্টুমিতে সেরা, যার বর্তমানে গার্লফ্রেন্ডের অভাব নেই। লাইফে মজা মস্তি করে জোভান দিনকাল কাটাচ্ছে। টেনে টুনে পাশ করা ছেলে জোভান, পড়াশোনায় ভালো, কিন্তু সে পড়ে না। পরীক্ষার কিছুদিন আগ থেকে কোনো রকম পড়াশোনা করে টেনে টুনে পাশ করে সে। জোভানের উপস্থিতি দেখে নয়ন বলে উঠল, এই দেখ নিহান, জোভান এসেছে। ও, শত রমণীর হার্টবিট চলে এসেছে। হেসে বলল নিহান। এদিকে জোভান বাইক থেকে নামতেই একটা মেয়ে এসে জোভানের হাত জড়িয়ে ধরে আহ্লাদি সুরে আওড়ালো, জান এসে গেছো তুমি? কত সময় ধরে তোমার অপেক্ষা ছিলাম জানো, অবশেষে তুমি আসলে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে। মেয়েটির কথায় জোভান বিরক্তিতে নাক মুখ কুচকে ফেল, অতঃপর খড়খড়ে গলায় বলে উঠল, হাত ছাড় অরিন। না, ছাড়বো না। অরিন ন্যাকা সুরে বলল, ছাড়বি নাকি চর খাবি? আজ এমনিতেই মুড খারাপ আমার, শুধু শুধু ন্যাকামি করলে কাদাই চুবুনি দিব তোকে, হাত ছাড়। রাগেশ্বরে বলল জোভান। জোভানের হুমকি খেয়ে অরিন দ্রুত জোভানের হাত ছেড়ে দিল। বিষণ্ণ মনে পলক্ষীনভাবে তাকিয়ে রইল অরিন। শুধু শুধু কাদায় চুবানি খাওয়ার শখ নেই তার। গাল ফুলিয়ে চোখ ফিরিয়ে নিল জোভানের থেকে। অরিন জোভানের 4 নম্বর গার্লফ্রেন্ড। নয়ন আর নিহান জোভানের বেস্ট ফ্রেন্ড। নিহান আর নয়ন জোভানের কাছে আসতেই অরিন গাল ফুলিয়ে বলে উঠল, আজ আমার জানে মন খারাপ, কেউ ওকে ডিস্টার্ব করো না তো। অরিনের কথায় নয়ন রেগে কিছু বলতে যাবে, তার আগেই নিহান নয়নের হাত শক্ত করে ধরে চোখের ইশারায় চুপ থাকতে বলল। তারা অরিনকে নিয়ে আর ঘাটল না, সোজা জোভানের পিছু পিছু ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে চুপচাপ বসে আছে জোভান, কারোর সাথে কোনো কথা বলছে না। জোভানকে মনমরা দেখে নিহান নয়নকে উদ্দেশ্য করে আওড়ালো,
জোবানের কি হলো নয়ন? দেখে মনে হচ্ছে মুড ভীষণ খারাপ। এখন কিছু বলার দরকার নেই, মুড ভালো হলে নিজেই কথা বলবে। ঠিক বলেছিস, কিছু বললে যদি রেগে যায়, এত আবার মিনিটে মুড চেঞ্জ হয়ে যায়। নিহানের কথায় নয়ন অধর চেপে হাসল। পড়শি চুপ করে ক্লাসের শেষ বেঞ্চিতে বসে আছে। তখন একটা মেয়ে এসে তার পাশে বসলো। মেয়েটি পড়শির সম্মুখে হাত এগিয়ে দিয়ে হাসি মুখে আওড়ালো। হাই, আমি সিমি শেখ, তুমি? পড়শি অপ্রস্তুতভাবে হাসার চেষ্টা করে সিমির হাতের সাথে হাত মিলিয়ে বলল, আমি পড়শি শিকদার। ওয়াও, তোমার নামটাও ভীষণ সুন্দর। শুক্রিয়া, তোমারটাও। শুক্রিয়া কিউটি পড়শি। আহ্লাদি সুরে কথাটি বলে পড়শির গাল দুটো টেনে দিল সিমি। সিমির কাজে পড়শি শব্দ করে হেসে উঠল। পড়শিকে হাসতে দেখে সিমি বিস্মিত হলো। অতঃপর বলল, ওয়াও পড়শি, তুমি হাসলে গালে টোল পড়ে। আচ্ছা পড়শি, তোমার আর কোনো বোন আছে? স্যার ক্লাসে এসে গেছে, এখন চুপ থাকো। আমি তোমার সব কথার উত্তর পরে দিব আমি, ওকে? পড়শি মেকি হেসে বলল, ওকে। মাথা তুলে জবাব দিল সিমি। ক্লাস শেষে সিমি আর পড়শি ভার্সিটির ক্যান্টিনে আসলো হালকা নাস্তা সারতে। ক্যান্টিনের পাতানো বেঞ্চিতে বসতে বসতে সিমি বলল, বলো কিউটি পড়শি, কি খাবে তুমি? কিউটি বাদ দিয়ে দিল। পড়শি গম্ভীর গলায় বলল। পড়শির কথা হেসে উড়িয়ে দিল সিমি। পরপর বলল, স্যান্ডউইচ খাবে? ওকে নাও। এই সুন্দরী পড়শি, তুমি গিয়ে স্যান্ডউইচ নিয়ে এসো। আমার না কোমরটা হঠাৎ করে ব্যথা করছে। সহসা সিমির পরিবর্তন দেখে পড়শি বিস্মিত হলো। তারপর নিজেকে সামলে বলল, ঠিক আছে, নিয়ে আসছি। পড়শি উঠে যেতে সিমি বিস্মিত হাসে। তার সত্যি হঠাৎ কোমরটা বেজার ব্যথা করছে। পড়শি দুটো স্যান্ডউইচের প্লেট নিয়ে আসতে যাবে, ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে পড়শির হাত থেকে স্যান্ডউইচের প্লেট দুইটা নিচে পড়ে যায়। পড়শির সামনে না থেকে মৃত রেখে বলে উঠল, দেখে হাঁটতে পারেন না, কানা নাকি? পড়শির কথাই অপরজন খড়খড়ে গলায় বলে উঠল, আমি না হয় দেখে হাঁটতে পারি না, আপনি তো দেখে হাঁটতে পারতেন। আর কালা আমি নই, আপনি। পড়শি খেপে যায় ছেলেটির কথায়। পড়শি রেগে হাত উঁচিয়ে কিছু বলতে যাবে, তার আগে ছেলেটি পড়শির হাত ছেড়ে বুকের বাম পাশে রাখলো। ছেলেটির কর্মকাণ্ডে পাশ থেকে নয়ন চিন্তিত গলায় বলে উঠল, নিহান, জোভান এই মেয়েটার হাত ধরতে গেল কেন রে? এরপর জোভানের গালে চড় থাপ্পড় পড়বে আমি নিশ্চিত। নয়নের কথাই তাল মিলে নিহানও চিন্তিত হয়ে জবাব দিল, এখন কি হবে রে নয়ন? কপিত নয়নে জোভানের দিকে চেয়ে রইল পড়শি। তারপর রুষ্ট গলায় আওড়ালো, হাত ছাড়ুন। না ছাড়লে কি করবে শুনি? অধর বাঁকিয়ে হেসে প্রত্যুত্তর দিল জোভান। কিছুক্ষণ রাগী মেয়েটার দিকে পলক্ষীনভাবে তাকিয়ে থেকে হাত ছেড়ে দিল জোভান। চার পেতেই পড়শি জোভানের গালে চর মেরে বসল। অকমাসাত এমনটা হতে জোভান হতভম্ব হয়ে যায়। ক্যান্টিনে থাকা প্রত্যেকটা বান্দার চোখ বেরিয়ে আসার উপক্রম হলো পড়শি কাজে। তাদের ক্রাশ কিনা একটা পুচকে মেয়ে চর খেলো। সবাই স্তম্ভিত হয়ে চেয়ে রইল পড়শি পানে। এদিকে জোভান গালে হাত রেখে রাগের চোখে তাকালো পড়শি পানে। মনে মনে সে আওড়াই, সেও কম যায় না। সবার সামনে তার মান ইজ্জত বানচান করলো অশুভ মেয়েটা। সে নয় হাত ধরেছে, তাই বলে এভাবে অপদস্থ হতে হবে তাকে? মুহূর্তে মেজাজ বিগড়ে যায় তার। সহসা জোভান পড়শিকে হুট করে জবরদস্তি কোলে তুলে নিল। অতঃপর ক্যান্টিন থেকে বেরিয়ে সে ভার্সিটির উত্তর দিকটাই হাঁটা ধরল। জোভানের কর্মকাণ্ডে রেগে পড়শি দাঁত কিরমির করে আওড়ালো, আরে করছেনটা কি আপনি? আমায় নামান বলছি। একটা চর খেয়েও দেখছি লজ্জা হয়নি আপনার, এখন আবার বেত্তমিজগিরি করছেন। ছাড় পেলেই আপনার মাথা ফাটাবো আমি। সেই সুযোগ তুমি পেলে তো করবে। অসভ্য, বেয়াদব, নির্লজ্জ একটা লোক আপনি। আমায় নামান বলছি। মুখ সামলে কথা বলো। ননসেন্স। না বললে কি করবেন? হ্যাঁ, একদম মাথা ফাটিয়ে দিব, ইডিয়েট। কচু করবেন আপনি, হিটলার একটা। তুমি কি ঝগড়ুটে মেয়ে একটা? জোভানের কথাই পড়শির মেজাজ আরো বিগড়ে যাচ্ছে। পড়শি জোভানের বুকে হাত দিয়ে এলো পাথারি কিলঘুষি মেরে যাচ্ছে। এদিকে ভার্সিটির কিছু স্টুডেন্ট জোভানের পিছু পিছু আসতে লাগলো তামাশা দেখার জন্য। ভার্সিটির
উত্তর দিকের শেষ মাথার কাছে একটা পয়ঃপ্রণালী নর্দমা রয়েছে, বিশাল পয়ঃপ্রণালী। জোবান সেদিকে তাকিয়ে কুটিল হাসলো। এদিকে পড়শি জায়গাটা দেখে কেমন শান্ত হয়ে গেল। অসহায় ভাব ফুটে উঠল তার চোখে মুখে। শান্ত গলায় ভরকাল, আপনি কি করতে চাইছেন বলুন? এখনই বুঝবো। বলার পরপরই পড়শিকে পয়ঃপ্রণালীতে ছুঁড়ে মারল। পড়শিকে কিছু বলার সুযোগ দিল না জোবান। সবাই হো হো করে হেসে উঠল। লজ্জায় অপমানে পড়শির নেত্র ভিজে উঠল। পড়শির সম্পূর্ণ তনু কাদায় মাখামাখি হয়ে গেল। পড়শি মাথা নিচু করে ফুপিয়ে উঠল। পড়শিকে কাঁদতে দেখে জোবান থমকালো। তার সব রাগ উবে গেল। এখন নিজেরই খারাপ লাগছে নিজের কাজে, কিন্তু পরপর চরের কথা মাথায় আসতেই জোভানের মেজাজ আরো বিগড়ে যায়। নিজেকে শান্ত করার চেষ্টা করে জোভান। পড়শির দিকে এগিয়ে আসলো। অতঃপর পড়শির দিকে হাত বাড়ি দিয়ে খড়খড়ে গলায় আওড়ালো, উঠুন মিস রাগিনী। জোভানের কথাই পড়শি ঘাড় বাঁকিয়ে জোভানকে দেখলো। রাগে পড়শির তনু ফেটে যাচ্ছে যেন। ফেলে দিয়ে আবার আদিক্ষেতা দেখাতে এসেছেন? বেটা ভণ্ড, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। কথাগুলো মনে মনে আওড়িয়ে পড়শি কুটিল হাসে। জোভানের সুন্দর মার্জিত হাতের দিকে এক পলক তাকিয়ে আচমকা জোভানকে টেনে নিয়ে আসলো নিচের দিকে। পড়শি কাজে আরেক দফা হতভম্ব হয়ে গেল জোভান। সঙ্গে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টরা পড়শির কাজকর্মে বেশ অবাক হলো। সহসা পড়শি খিলখিলিয়ে হেসে উঠল, কেমন দিলাম মিস্টার নাকফুলু সিনিয়র? জোভান কিছু বলল না। দাঁতের দাঁত চেপে তাকিয়ে রইল পড়শির দিকে। পড়শি ভেঙচি কেটে হাসতে হাসতে উঠে চলে গেল পয়ঃপ্রণালী থেকে। এদিকে বোকার মতন জঞ্জালযুক্ত কাঁধে পড়ে রইল জোভান। মেয়েটা তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেল। পড়শি সেখান থেকে ময়লা কাপড়ে বাড়ি যেতে নিলে পিছন থেকে সিমি ডেকে উঠল। সিমির মুখটা ফ্যাকাশে হয়ে আছে। সে এক পলক পড়শিকে দেখে মিলান গলেই পড়ল, তুমি চর মারতে গেলে কেন বসে? দেখলে ছেলেটা কি হাল করলো তোমার? পড়শি প্রতি উত্তর দিল না। সে আছে বাড়ির চিন্তায়। দাদি আর রিয়ানা আপু যদি আমাকে ময়লা পোশাকে দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। মনে মনে এসব বলে পড়শি সিমির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি বাড়ি যাচ্ছি সিমি, আল্লাহ হাফেজ। আল্লাহ, তুমি কিউটি পড়শিকে রক্ষা করো ওই বাজুর হাত থেকে। থেকে সবটাই দেখলো অরিন। মনে মনে সে পড়শির উপর রেগে আছে। এতদিন প্রেম করে জোভানের ধারে কাছেও ঘেঁষতে পায়নি, আর এমি এসে তার প্রেমিকের কোলে চড়ে বসলো। মাথা মোটা মেয়ে একটা। হিংসে হচ্ছে আমার। মেয়েটাকে দুটো চন মারলে শান্তি লাগতো। ভাবনার মাঝে জোভানকে আসতে দেখল অরিন। ময়লা কাপড় নেই, চেঞ্জ করে এসেছে। ভাগ্যিস তার এক্সট্রা একটা শার্ট আর প্যান্ট নিহানের কাছে ছিল, না হলে এই শরীরে বাড়ি গেলে মায়ের পিটুনি খেত জোভান। অরিনকে পথ রুখতে দেখে জোভান কপাল কুঁচকাল। এই ঝামেলাটা এখনই সামনে পড়তে হলো। প্রেম করি মানে এই না যে মাথায় উঠে নাচবে। বিরক্ত হয়ে মনে মনে আর বলল জোভান, কিন্তু জোভানকে অবাক করে দিয়ে অরিন কিছু বলল না, শুধু মলিন হাসলো। এখন কিছু বলে জোভান খেপে যাবে, তাই অরিন চুপ করে দাঁড়িয়ে আছে। অরিনকে কথা বলতে না দেখে জোভান স্বস্তির শ্বাস ফেলল। অরিনকে পাশ কাটিয়ে থমথমে মুখ নিয়ে ক্লাসে ঢুকলো সে। রিক্সা থামলো শিকদার বাড়ির নিকটে। গাড়ির গেট পেরিয়ে দরজার সম্মুখে ভেজা কাপড়ে দাঁড়ালো পড়শি। ভয়ে বাড়ির ভেতর ঢোকার সাহস পাচ্ছে না সে। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে সাহস করে পা জোড়া টিপে টিপে বাড়ির ভেতরে ঢুকলো পড়শি। শীতে পা দিতে যাবে, তখনই পিছন থেকে ইয়ানা খড়খড়ে গলায় মৃদু চিৎকারে আওড়ালো, কোথা থেকে তুই নোংরামি করে আসলি পড়শি? ইয়ানার কথাই পড়শি ভয়ে ভয়ে পিছনে তাকালো। অতঃপর ভীতু গলায় আওড়ালো, আসলে আপু। তোর জামা কাপড়ে এই অবস্থা কেন? নর্দমায় পড়ে গিয়েছিলাম আপু। কিভাবে পড়লি? হুট করে সব হয়ে গেল আপু। ভয়ে ভয়ে জবাব দিল পড়শি। সত্যি ঘটনা এড়িয়ে গেল সে। জানতে পারলে বাড়ি ছাড়া হতে হবে তাকে। ভাবনার মাঝে কর্কশ গলায় ইয়ানা বলল, তুই মিথ্যা বলছিস পড়শি। প্রথম দিনে এই অবস্থা এসেছিস। সত্যি করে বল, কিভাবে এসব হলো? না বললে এক্ষুনি দাদিমাকে বলে মার খাওয়াবো তোকে। প্রথম দিনই জামা কাপড় ময়লা করে এসেছিস, এরপর না জানি তুই কি কি করবি, আল্লাহই ভালো জানে।
উচ্চস্বরে কথাগুলো বলে ইয়ানা দাদিমাকে ডাকতে লাগলো। বোনকে এমন করতে দেখে পড়শি শান্ত গলায় আওড়ালো, প্লিজ আপু, দাদিমাকে কিছু বলো না। ইয়ানার চিৎকার চেঁচামেচিতে মিসেস শিখা রুম থেকে বেরিয়ে এলেন। পরপর বললেন, ইয়ানা, কি হয়েছে? এইভাবে চিৎকার করে ডাকছিস কেন? কথার মাঝে পড়শির দিকে চোখ পড়তে মিসেস শিখা ভুরুচোগল কুচকে বলে উঠলেন, তোর শরীরের এই অবস্থা কেন পড়শি? পড়শি কিছু বলতে যাবে তার আগে ইয়ানা বানিয়ে বানিয়ে পড়শির নামে 10 গুণ মিথ্যা বলল দাদিমাকে। ইয়ানার মুখ থেকে পড়শির নামে বাজে বাজে কথা শুনে মিসেস শিখা রেগে আগুন। অতঃপর তিনি পড়শির চুলের মুঠি ধরে পড়শিকে 2 গালে 2টো চড় মেরে দাঁতের দাঁত চেপে আওড়ালেন, 2 দিন তোর খাওয়া বন্ধ, বাড়ির সব কাজ তুই একাই করবি হতচ্ছাড়ি, কোনো হেল্পিং হ্যান্ড থাকবে না? দাদিমার আচরণে পড়শি বেজায় কষ্ট পেল। কিছু না বলে পড়শি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে আসলো। বিষণ্ণ মনে কিছুক্ষণ খাটের উপর বসেছিল সে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা নিয়ে কিছুক্ষণ ভাবল পড়শি। এরপর ক্লান্ত তনু টেনে টেনে ওয়াশরুমে গোসল সারতে গেল। 20 মিনিটের মাথায় গোসল করে কিচেনে আসলো পড়শি। কিচেনে আসতেই পড়শির মন আরেক দফা খারাপ হলো। কিচেনের অবস্থা শোচনীয়। এটো প্লেট বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা, কিঞ্চিত হলুদ মরিচ আর পেঁয়াজের খোসাও ছড়িয়ে আছে শপিং বোর্ডের আশপাশে। খুবই মর্মান্তিক অবস্থা করে রেখেছে কিচেনের। পড়শি ভালো করে বুঝতে পেরেছে এসব কাদের কাজ। বোনার দাদিমা মিলে ইচ্ছে করে কিচেনে ময়লা করেছে তাকে কষ্ট দেওয়ার জন্য। তাকে কষ্ট পেতে দেখে তারা পৈশাচিক আনন্দ পায়। দীর্ঘশ্বাস ছাড়ল সে। অতঃপর বিষণ্ণ মনে কিচেন পরিষ্কার করে মন দেয়। কিচেন পরিষ্কার শেষে পড়শি আসলো দাদিমার রুমে। মাথা নিচু করে শান্ত গলায় আওড়ালো, দাদিমা এখন কি রান্না করব? মিসেস শিখা কিছু না বলে চুপ করে বসে আছেন। মেয়েটাকে দেখলে যেন ওনার মাথায় আগুন ধরে যায়। পড়শি দাদিমাকে চুপ করে থাকতে দেখে আবারও আওড়ালো, দাদিমা এখন কি রান্না করব? আজ বাড়িতে অতিথি আসবে, অনেক পদের রান্না করতে হবে। আমি লিস্ট করে রেখেছি সবকিছুর, লিস্ট নিয়ে হাটে যা। দাদিমার কথাই পড়শির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অনেক ক্লান্ত। এই তনু নিয়ে সে বাহিরে যাবে এসব করতে। দাদিমার কথাই বাধা দিয়ে বলল, দাদিমা, রহিম কাকুকে নিয়ে। পড়শি কিছু বলার আগে মিসেস শিখা ধমকে উঠে বললেন, রহিম যাবে না, তুই গিয়ে 2 ঘন্টার মধ্যে লিস্টে যা কিছু আছে সব নিয়ে আসবি, তারপর বাড়ি এসে রান্না করবি। আমি যা বলছি তাই কর। যাচ্ছি দাদিমা। বিষণ্ণ মনে দ্রুত জবাব দেয় পড়শি। পড়শি রাজি হওয়ার পরপরই মিসেস শিখা আলমারি থেকে 15,000 টাকা বের করলেন। টাকাগুলো পড়শির হাতে দিয়ে বললেন, এই টাকা দিয়ে যেন সব হয়ে যায়। দাদিমার কথার প্রতি উত্তর দিল না পড়শি। মাথা নাড়িয়ে চুপচাপ দাদিমার রুম থেকে বেরিয়ে এসে হাটে পথে রওনা হলো। হাটে পড়শি লিস্ট দেখে বাজার করা শুরু করলো। সবজির হাটে আসলো সে। দেখে দেখে ভালো সবজিগুলো নিল সে। প্রায় 1 ঘন্টার মধ্যে বেশিরভাগ বাজার করে ফেলেছে সে। এখন বাকি আছে চিংড়ি আর ইলিশ। পড়শি মাছের হাটে আসলো। মামা, 1 কেজি চিংড়ির দাম কত? একসাথে ডান পাশ থেকে আরেকজন বলে উঠল, মামা, 1 কেজি চিংড়ির দাম কত? আংশিকভাবে একসাথে বলাতে পড়শি আশ্চর্য হলো। এরপর পাশে তাকাতেই পড়শি ভূত দেখার মতন চমকে উঠল। পরপর রোষ্ট গলায় আওড়ালো, আপনি? মিস রাগিনী? গম্ভীর গলায় বলল জোভান। আপনি মাছের হাটেও আমায় জ্বালাতে এসেছেন, নির্লজ্জ লোক। মুখ সামলে কথা বলো গবেট। মুখ সামলে কথা বলার মতন কিছু করেছেন আপনি যে মুখ সামলে কথা বলবো? পড়শির কথাই বেজার বিরক্ত হয়ে জোভান জবাব দিল, তুমি কি পাগলা গারদ থেকে পালিয়ে আসা পাগল নাকি? কি বললেন আপনি? আমায় পাগলা গারদের পাগল? হ্যাঁ বললাম, তুমি পাগলদের মতোই কথা বলছো, তাই তোমায় পাগল বলেছি। আমি হাটে এসেছি মাছ কিনতে, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার মতন পাগলের সাথে দেখা হয়ে গেল আমার। এটা আমার দুর্ভাগ্য। দুর্ভাগ্য আপনার না, আমার দুর্ভাগ্য যে আমি আপনার সামনে পড়েছি। আর আপনার উল্টো পাল্টা কথা আপনার কাছে রাখুন। আমিও মাছ কিনতে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার মতন খ্যাপা সারের সাথে দেখা হয়ে গেল আমার। কি? আমি খ্যাপা সার? আর তুমি কি ঝগড়ুটের বংশধর? আর আপনি কি সারের বংশধর? মিট করে প্রত্যুত্তর দিল পড়শি।
জোবান আর কথা বাড়ল না। এই ঝগড়ুটে মেয়ের সাথে কথা বাড়ালে সমস্যা আরও বাড়বে। দেখা যাবে মেয়েটা আমায় হাটের মানুষ দিয়ে কেলানি খাওয়াচ্ছে। চুপ হয়ে যায় সে। এদিকে সহসা পড়শির বাড়ির কথা মনে পড়ল। চিন্তিত হয়ে সে হাতে থাকা ঘড়ির দিকে তাকালো, অতঃপর বিয়ে করে আওড়ালো। ও শিট, আর মাত্র 15 মিনিট বাকি। দাদিমা তো আমায় 2 ঘন্টা দিয়েছিল। 1 সেকেন্ডও দেরি হলে দাদিমা আমায় আবার উত্তম মধ্যম দিবেন। আর 1 সেকেন্ডও দেরি করলো না পড়শি। দ্রুত মাছ কিনে সে সেখান থেকে চলে গেল। এদিকে জোবান পড়শির বিড়বিড় করা কথাগুলো শুনে বিস্মিত হলো। এত বড় মেয়ের গায়ে হাত তুলে কেউ? আচ্ছা, মেয়েটির মা বাবা কি নেই? পড়শি 2 ঘন্টা শেষ হওয়ার আগে বাড়ি প্রবেশ করলো। তারপর সোজা কিচেনে চলে আসলো। বাজারে ব্যাগ রেখে দীঘল কেশগুলো খোপা বেঁধে নিয়ে দ্রুত কিচেনে অ্যাপ্রন তনুতে জড়িয়ে নিল। অতঃপর ক্লান্ত তনু নিয়ে চপিং বোর্ডে সবজি কাটতে শুরু করলো। চৌধুরী মেনশন। বাহ ভাইয়া বাহ, তোর হাতে বাজারের ব্যাগটা দারুণ মানিয়েছে। একদম রবি কাকার মতো লাগছে তোকে। বোনের কথাই রেগে যায় জোভান। একে তো এক পাগলের সাথে কিছু সময় আগে ঝগড়া করে এসে মুড অফ হয়ে আছে, তারপর বোনের কথাগুলো তার বিষের মতন লাগছে। বাইকে চুপ দেখে জিহা মিটিমিটি হেসে আবারও আওড়ালো। কি রে ভাইয়া, মুখটা এমন করে রেখেছিস কেন? নতুন করে ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে এসছিস নাকি রে? জিয়ার কথায় জবাব না দিয়ে জোবান হনহনিয়ে চলে যায় কিচেনের দিকে। বাজারের ব্যাগটা মায়ের সম্মুখে রেখে জোবান দাঁতে দাঁত চেপে আওড়ালো। মম, এই নাও তোমার চিংড়ি মাছ। জোবানের মুখের অবস্থা দেখে মিসেস স্বর্ণা চৌধুরী হেসে দিলেন। মাকে হাসতে দেখে জোবান গম্ভীর কণ্ঠে বলল, রবি কাকাকে দিয়ে মাছ কিনে আনলে হতো না মম? আমায় দিয়েই তোমায় এসব করাতে হলো মম? তোর দাদা বলেছে তোকে দিয়ে নিয়ে আসতে। ছেলের কথায় পাত্তা না দিয়ে মিসেস চৌধুরী জবাব দিলেন। মায়ের এহেন কথাই জোবানের মেজাজ বিগড়ে যায়। কিচেন থেকে বেরিয়ে রুমে যায়। অতঃপর রুম থেকে গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জোবান। যাওয়ার আগে বোনের মাথায় 2-4টে চর দিয়ে আসে। এখন শান্তি লাগছে ওর। মাথায় চর খেয়ে জিহা তখন চিৎকার করে বলেছিল, মা, তোমার ছেলে আবার আমার মেরেছে। দেখো, আবার গাড়ির চাবি নিয়ে বেরিয়েছে। আমি নিশ্চিত ও আবার ছাইপাশ গিলতে যাচ্ছে ক্লাবে। মেয়ের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে মিসেস চৌধুরী আওড়ালেন, এই ছেলেটা আর ভালো হলো না। নিহান ছেলেটার সাথে থেকেও ছেলেটা ঠিক হলো না। এখন আল্লাহই ভরসা। কফি শপে বসে আছে নিহান, নয়ন আর জোভান। নীরবতা ভেঙে নয়ন বলল, ব্যাপার কি বলতো জোভান, তোর আজ ভার্সিটিতে মন খারাপ ছিল কেন? আজ আমার 6 নাম্বার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে এসেছি, তাই। সিরিয়াসলি, এই জন্য তোর মন খারাপ? মজা করছিস আমাদের সাথে? রেগুলার তোর ব্রেকআপ হয়, আবার নতুন নতুন গার্লফ্রেন্ড হয়। তুই আবার এসব নিয়ে কবে থেকে মন খারাপ করলি শুনি? আসলে এসবের জন্য না। তাহলে কোন সবের জন্য? আসলে তিহু বলেছে ওকে বিয়ে না করলে ও সুইসাইড করবে, তাই ভয়ে আছি। মেয়েটা যদি সত্যি সত্যি সুইসাইড করে বসে তাহলে আমি ফেঁসে যাব নয়ন। নে, ফেসে গেলি জোভান, এখন কি করবি তুই? জোভানকে আর একটু ভয় লাগিয়ে কতক্ষণিক বলল নয়ন, সেটা জানি না, তবে কি আবার কোন মেয়ের প্রেমে পড়লি নাকি রে অত ছাড়া? নিহান বিরক্তি গলায় বলল, তেমন কিছু না। তবে আজ সকালে মন খারাপ ছিল, এটা সত্য। কিন্তু ক্যান্টিনে মিস রাগিনীর সঙ্গে ধাক্কা খাওয়ার পরপরই মনটা ভালো হয়ে যায় আমার। ভেবেছিলাম মিস রাগিনীকে পটিয়ে আমার 10 নাম্বার গার্লফ্রেন্ড বানাবো, কিন্তু সে আর হলো কোথায়? মাঝখান দিয়ে এত কিছু হয়ে গেল। তবে মেয়েটা গায়ে পড়া টাইপের মেয়েদের মতন নয় যে সহজে পটে যাবে। মেয়েটার অনেক বেশি জেদি আর ঝগড়ুটে। জোবানের কথাগুলো শুনে নয়নের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নয়ন সাবধানী গলায় আওড়ালো, দেখ জোভান, মেয়েটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। মেয়েটার থেকে দূরে থাক। আজ তোকে কিভাবে সবার সামনে চর মারলো দেখলি? আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম তখন। ওই চরে আমার কি জানি হয়ে গেল, আমি নিজেও জানি না। আনমনে জবাব দিল জোভান, ওই মেয়ের থেকে সাবধান জোবান। নিহানও সাবধানী গলায় বলল। জোবান কি আর পাত্তা দিল তাদের কথায়? সে তো মত্ত হয়ে আছে সেই ঝগড়াটে মেয়েটা। পড়শি, কোথায় তুই? পরিচিত কণ্ঠস্বর শুনতে পেতেই পড়শির হাতে ছুরি থেমে যায়। চপিং বোর্ডে পেঁয়াজ কাটাই ব্যস্ত ছিল সে। কণ্ঠস্বরটি শুনতে পেয়ে পড়শির হাত থেমে যায়। মৃদু হেসে আওড়ায়,
লারা আপু এখানে? তাহলে দাদিমা লারা আপুর আসার কথা বলেছিল তখন? পড়শির ভাবনের মাঝে কেউ এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। অতঃপর উত্তেজিত গলায় জড়িয়ে ধরা মানুষটি শুধালো, কিরে পড়শি, তোকে কতবার ডাকলাম তুই সাড়া দিলি না যে? পরে দাদিমা বলল তুই কিচেনে। আপু হঠাৎ তুমি এখানে? পড়শি খুশি হলো, সাথে অবাক হলো। মানে এইসব কি বলছিস তুই পড়শি? দাদিমা কিছু বলেনি তোকে? লারা বিস্মিত হয়ে বলল, হ্যাঁ বলেছে আজ অতিথি আসবে, কিন্তু তোমাদের কথা বলেনি তো দাদিমা। বিষণ্ণ মনে পড়শি আওড়ালো। পড়শির মন খারাপ দেখে লারা পড়শিকে হাসানোর ট্রাই করলো। আচ্ছা পড়শি, আমি কি ফকিনি লাগছে? মেহমান লাগছে না? লারা মিথ্যা গম্ভীর ভাব ফুটিয়ে বলল। আচমকা লারার কথাই সশব্দে হেসে উঠল পড়শি। তাদের হাসির শব্দ কিচেনের বাহিরে চলে যায়। লিভিং রুম থেকে মিসেস শিখা পড়শির হাসি শব্দ শুনে রেগে গিয়ে সেখান থেকে উঠে কিচেনের রুমে আসলেন। কিচেনের দরজার সম্মুখে দাঁড়িয়ে খড়খড়ে গলায় পড়লেন, কাজ ছেড়ে হাসি ঠাট্টা করা হচ্ছে পড়শি? আর লারা, ইয়ানা তোমায় ডাকছে, ইয়ানার কাছে যাও মা। পড়শির দিকে এক পলক তাকিয়ে লারা দাদিমার কথাই মন খারাপ করে কিচেন থেকে বেরিয়ে গেল। লারা যেতেই মিসেস শিখা পড়শির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শুধালেন, খুব বেশি বেড়ে গেছিস তুই। অতিথিরা সবাই যা, তারপর তোকে আমি দেখে নিব। পড়শিকে ধামকি ধুমকি দিয়ে কিচেন রুম থেকে চলে গেলেন তিনি। মিসেস শিখা কিচেন থেকে রুমে যেতেই পড়শির চোখ ভিজে ওঠে। মা বাবাহীনা মেয়েটি দিনকে দিন দুমড়ে মুচড়ে ভেঙে পড়ছে। তার কষ্টগুলো শোনার মতন কেউ অবশিষ্ট রইল না। অন্তত একজন বেঁচে থাকতো আমার কষ্ট লাঘব করতে। এসব ভাবতে ভাবতেই অবশেষে সকল রান্না শেষ করলো পড়শি। তারপর কিচেন অ্যাপ্রনটা খুলে নিজের রুমে চলে গেল। আবারও গোসল সারল পড়শি। রান্নার কারণে তনুর অবস্থা যাতা। গোসল না করলে দাদিমা তাকে আরেক চোট শুনিয়ে দিতে ভুলবেন না। পরিপাটি না হয়ে নিচে আসতে গিয়ে থেমে যায় সে, ভয়ার্থক মনে আওড়ায়। অতিথিদের সামনে গেলে দাদিমা যদি বকুনি দেয়? সে অবস্থায় লারা পড়শির নিকট আসলো। সে পড়শির হাত ধরে শুধালো, কিরে পড়শি, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চল, সবার সাথে নিচে আড্ডা দিবি, চল চল। আসলে আপু, পড়শি আমতা আমতা করে বলল, খুব ভালো করেই জানি তুই কেন ভয় পাচ্ছিস, ওই ডাইনি বুড়িটার জন্য। আস্তে বলো আপু, দাদিমা শুনতে পাবে। কচু করবেন উনি, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, চল আমার সাথে। লারা পড়শিকে ধমকে উঠল। এরকম জোর করে লারা পড়শিকে লিভিং রুমে নিয়ে আসলো। নিচে আসার পর থেকেই পড়শি ভীত চোখে বারবার তাকাচ্ছিল দাদিমা আর আপুর দিকে। সবার সামনে তারা দুজন তাকে কিছু বলতে পারছে না, শুধু চোখের ইশারায় ধমকাচ্ছে তাকে। এটা হলো আমাদের পড়শি, তোদের যার কথা বলেছিলাম আমি। লারা হাসি মুখে বন্ধুদের সাথে পড়শিকে পরিচয় করিয়ে দিতে লাগলো। হাই, আমি তাসির শেখ, তুমি? পড়শি ইয়ানার দিকে তাকালো। ইয়ানা রাগের দৃষ্টিতে নিক্ষেপ করলো পড়শির দিকে। লারা পড়শির পৃষ্ঠে চাপড় মেরে ফিসফিস করে বলল, তাসিরকে কিছু বল পড়ি শোনা। লারার কথায় পড়শি মেয়েকে হাসি দিয়ে আওড়ালো, আমি পড়শি শিকদার। নাইস নেম। বলতেই তাসিরের পাশে বসা মেয়েটি পড়শির নিকট এসে পড়শিকে জড়িয়ে ধরে বলল, তুমি দেখতে খুবই মিষ্টি। হ, আমাদের পরিশোনা একটা মিষ্টির দোকান। ইয়ানার দিকে তাকিয়ে লারা তাচ্ছিলের হেসে কথাটি বলল। পরপর আবারও বলে, পড়শিও হচ্ছে রিশা আমার বান্ধবী। রিশা আর তাসির দুজন আমার ভালো বন্ধু। আজ শিকদারের বন্ধু লিমন খানের মেয়ে লারা। লারা তার বন্ধুদের নিয়ে কয়েকদিন বেড়াতে এসেছে আহাদ শিকদারের বাড়িতে। টুকটাকি গল্প করার পর রিশা বায়না ধরল বাহিরে ঘোরার। লালা চলো, আমরা সবাই বাহির থেকে ঘুরে আসি। খুব মজা হবে। এমনিতেই বিকেলবেলা ঘোরার মজাই আলাদা, দারুণ হবে। রিশাকে সায় দিল তাসির। এত আদিক্ষেতা ইয়ানা আর মিসেস শিখার ভালো লাগলো না। এসব দেখে তারা দুজন নিজের রুমে চলে গেল। ছেলে বন্ধু মেয়ে দেখে মিসেস শিখা কিছু বলল না। লিমার মা অসুস্থ, তাই শিখা
লিমার মা অসুস্থ, তাই ছেলেটা লিমাকে নিয়ে শ্বশুরবাড়ি যায়। অবশ্য তারা যাওয়াতে দুজনেরই ভালোই হলো, পড়শির উপর বেশ শোধ নিতে পারছে। পড়শি চল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকাদের মতন কিভাবে চলেছিস? ভাবনার মাঝে পড়শি মলিন গলায় বলল, কিছু না আপু। কোথায়? বাইরে। আমাদের সাথে তুইও যাবি? না আপু প্লিজ, আমি যাব না। তুমি তো সবকিছু জানো দাদিমা। ওই ডাইনি বুড়ি কচু করবে, আমি আসি না, চল। লারা জোর করে পড়শিকে গাড়ির নিকট নিয়ে গেল। তারা যাওয়ার পরপরই সে তাসির গাড়ি স্টার্ট দিল। তাসির গাড়ি ড্রাইভ করছে আর কিছুক্ষণ পরপর আর চোখে পিছনের দিকে তাকাচ্ছে। লারা আর রিশা ব্যাপারটা অনেকক্ষণ যাবৎ খেয়াল করেছে। শেষমেশ লারা আর না পেরে তাসিরকে উদ্দেশ্য করে বলে উঠল, বারবার পিছনে তাকালে গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা রয়েছে তাসির। নিজে তো উপরে যাবি, সাথে আমাদেরও নিয়ে যাবি দেখছি। মরার ইচ্ছা হলে একা গিয়ে মর, আমাদের এই বয়সে মরার শখ নেই। তাসির লজ্জা পেল লারার কথায়। সে আর একবারও পিছনে তাকালো না, কিন্তু গাড়ির লুকিং গ্লাসের দিকে একটু পরপর ঠিকই তাকাচ্ছিল সে। লুকিং গ্লাসটা থেকে পড়শিকে কিছুটা দেখা যাচ্ছে, তবে স্পষ্ট নয়। রিশা তাসিরের পাশের সিটে বসে এসব দেখছে আর মিটিমিটি হাসছে। এসব দেখে রিশার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। রিশা লুকিং গ্লাস নিজের দিকে ফিরিয়ে পড়ল, আমার ঠোঁটের লিপস্টিক তো দেখছিস অনেকটাই উঠে গেছে। বলে রিশা হ্যান্ডব্যাগ থেকে লিপস্টিক বের করে ঠোঁটে দিতে লাগলো। রিশার কাণ্ড দেখে লারা নীরবে হেসে যাচ্ছে। তাসিরের লজ্জার অবস্থা শোচনীয়, কিন্তু পড়শির এত দিকে খেয়াল নেই। পড়শির জানালার বাইরে মুখ রেখে দাদিমা আর বোনের কথা ভেবে চলেছে। এখানে আসার জন্য না জানি তারা তার সাথে কি করবে, এসব ভেবে ভয় পাচ্ছে সে। 10 মিনিট পর তাসির গাড়ি থামালো। গাড়ি থামাতে দেখে লারা বলে, তাসির কোথায় নিয়ে আসলি? তুই তো বললি ফুচকা খাবি, তাই ফুচকার দোকানের সামনে গাড়ি থামালাম। ও হে, আমি তো ভুলেই গেছিলাম। পড়শি গাড়ি থেকে নেমে পড়ো। লারার কথাই পড়শির ধ্যান ভাঙে। পড়শি গাড়ি থেকে নামার আগেই তাসির এসে গাড়ির দরজা খুলে মৃদু হেসে পড়শিকে বলে, পড়শি উঠে এসো। তাসিরের কাছে লারা আর রিশা বিস্মিত হলো। রিশা লারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তসিরের আবার কি হলো? কি বলতো, এমন অদ্ভুত বিহেভ করছে কেন হয়? আমি যা ভাবছি তুইও কি তা ভাবছিস? ও, আমার মনে হচ্ছে তাসির পড়শিকে পছন্দ করে। আমারও তাই মনে হচ্ছে রে। তাদের কথোপকথনের মাঝে তাসির সন্দেহের গলায় বলল, এই তোরা দুজন এত কি নিয়ে ফিসফিস করছিস? তাসিরের কথায় লারা আর রিশা থতমত খেয়ে পড়ল। কিছু না ভাই। তাসির কথা বাড়ল না। পড়শির সুশ্রীর মুখটার দিকে এক পলক তাকিয়ে বলল, হ্যাঁ চল। সবাই একসাথে ফুচকার দোকানে বসলো ফুচকা খেতে। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা সবার হাতে হাতে একে একে ফুচকার প্লেট দিল। সবাই শান্তি মনে ফুচকা খেতে লাগলো। পড়শি ছাড়া পড়শি ফুচকার দিকে চিন্তিত হয়ে তাকিয়ে পড়ল। পড়শিকে খেতে না দেখে রিশা বলল, কি হলো পরিশোনা, ফুচকা খাচ্ছ না কেন? খাচ্ছি তো আপু। বিরস মুখে বলল সে। খাওয়ার কালে পড়শির চোখ ডান পাশে রাস্তার পাশে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। লোকটার কালো শার্টের উপর জ্যাকেট পরা আর কালো প্যান্ট পরে আছে, চোখে মাস্ক দিয়ে দাঁড়িয়ে আছে। পড়শির ঠোঁট পড়শি কেন জানি লোকটার উপর সন্দেহ হলো। লোকটাকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। লোকটির দিকে তাকিয়ে বলল সে। তখনই তার চোখ গেল রাস্তার মাঝখানে। সাথে সাথে সে ভয় পেয়ে যায়। ভয় তো মনে আওড়াই। আরে সকালের সেই বাচ্চা মেয়েটা না? বাচ্চাটা এখানে কি করছে? সাথে সাথে পড়শি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সবাই পড়শির দিকে তাকালো। এভাবে দাঁড়িয়ে যেতে দেখে সবার তাকানো দেখে পড়শি আমতা আমতা করে বলল, আসলে এইসব খাবারে আমি অভ্যস্ত নই, হঠাৎ খাওয়াতে বমি পাচ্ছে। আমি একটু বাহির থেকে আসছি, তোমরা খাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। লারা চিন্তিত হয়ে পড়ল। এদিকে পড়শি ফুচকার দোকান থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলো। সাবধানে রাস্তায় মাঝখানে আসলো সে। অতঃপর অতি সাবধানে মেয়েটিকে
কোলে নিয়ে রাস্তা থেকে সরে আসলো, কিন্তু কিন্তু দেরি করে ফেললো সে। তখনই ওই মাস্ক পরা লোকটা বাচ্চা মেয়েটিকে পড়শির কোলে থেকে জোর জবরদস্তি করে ছিনিয়ে নেয়। অতঃপর সঙ্গে সঙ্গেই পড়শিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইট দিয়ে বাঁধানো উঁচু রাস্তাটি থেকে নিচে পড়তে পড়তে বেঁচে যায় পড়শি। পড়ে যাওয়ার আগেই কেউ তার হাত আঁকে ধরল। মুহূর্তেই পড়শির চোখ বন্ধ অবস্থায় ভয়ত গলায় শুধালো, আমি কি মরে গেছি? কথাটি আওড়িয়ে পড়শি ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতেই পড়শির চোখ বড় হয়ে যায়। পড়শি কাপা গলে শুধালো, আপনি? মিস রাগিনী, ওই লোকটা কে ছিল? আপনাকে ধাক্কা মারলো কেন লোকটা? জোবান এসেছে বোন জিয়ার বায়না পূরণ করতে। জিয়া ফুচকা খাবে বলে বায়না ধরেছিল। জোবান বোনকে মেয়েকে কানাকাটি করতে দেখে অবশেষে বিরক্ত হয়ে বোনকে নিয়ে ফুচকার দোকানে আসলো। বোনকে দোকানে বসিয়ে জোবান বাইরে আসলো। একটা গুরুত্বপূর্ণ ফোন আসাতে ফুচকার দোকানের বাইরে আসলো সে। কথা বলতে বলতে পাশে তাকাতে দেখলো একটি লোক পড়শিকে ধাক্কা দিচ্ছে। জোবান দ্রুত এসে পড়শির হাত ধরে ফেলল। পড়শির হাত ধরে পাশে লোকটার খোঁজ করতে দেখলো লোকটা উধাও, পালিয়েছে লোকটা। এই সময়ে মেয়েটার সঙ্গে আবার দেখা হবে সেটা তার ভাবনার বাহিরে ছিল। জোবানের কথাই পড়শি শান্ত কণ্ঠে জবাব দিল, এসব পরে বলি, আগে আমায় তুলুন। এক শর্তে তুলব। জোবানের মুখে কুটিল হাসি। পড়শি ক্রুদ্ধ গলায় বলল, মানে সব জায়গায় আমায় না জ্বালিয়ে আপনার শান্তি হয় না নাকি? যদি শর্তে রাজি না হও তাহলে আর কি করতে পারি আমি? ওকে, হাত ছেড়ে দিচ্ছি। ওপারে ভালো থেকো। গুড বাই মিস রাগিনী। কিছুটা কৌতুকের সুরে জোবান কথাখানি আউড়িয়ে হাত কিছুটা আলগা করতেই পড়শি চোখ বন্ধ করে মৃদু চিৎকার দিয়ে জোবানের শার্ট খামচে ধরে দ্রুত বলে উঠল, প্লিজ মিস্টার নাকফুলো সিনিয়র, হাত ছাড়বেন না আমার। আপনি যা বলবেন তাই শুনবো আমি। এই তো গুড গার্লের মতো কথা বললে। ওকে, এখন ভালো মেয়ের মতন আমায় সরি বলে ফেলো তো। জোবান গম্ভীর কণ্ঠে বলল, সরি কেন বলবো আমি? ভার্সিটিতে আমার সাথে যা যা করেছো তার জন্য সরি বলো। আমি কি করলাম আপনার সাথে? প্রথম না দেখে ধাক্কা মারলে, দ্বিতীয়ত চর মারলে, আর তৃতীয়ত কায়দা করে নর্দমায় ফেললে। এইসবের জন্য সরি বলো। হারিয়া, আপনি কোনো দোষ করেননি, সব দোষ আমার ছিল। পড়শি রুষ্ট গলায় আওড়ালো, এই যে এখন আমায় ধমকে উঠলে, এর জন্য তোমায় সরি আরেকবার বেড়ে গেল। চারবার সরি বলবে নাকি হাত ছেড়ে দিব? জোবানের কথাই রাগে পড়শির তনু ফেটে যাওয়ার উপক্রম হলো। পড়শির দাঁত কিরমির করে মনে মনে আওড়াই, পড়শির রাগ কন্ট্রোল কর। এখন সরি বলে কেটে পড়, পরে না হয় এই নাকফুলো সিনিয়রকে দেখে নিবি। বলবে নাকি? জোবান আর কিছু বলার আগে পড়শি খড়খড়ে গলায় বলে উঠল, সরি 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 সরি। পড়শি সরি বলার সাথে সাথেই জোবান পড়শিকে উপরে উঠালো। যাওয়ার আগে পড়শির মুখের উপর ফু দিয়ে চলে গেল সে। জোবানের কর্মকাণ্ডে রাগে পড়শি চোখ বন্ধ করে ফেলল। সেখান থেকে আসার আগে পড়শি একটা হ্যান্ড ওয়াশ পেল। হ্যান্ড ওয়াশটির রং সিলভার কালার। হ্যান্ড ওয়াশটিকে পরখ করতে করতে পড়শি আওড়ালো, মনে হচ্ছে ধস্তাধস্তিতে লোকটার ঘড়ি হাত খুলে পড়ে গেছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি কোথাও এই ঘড়িটি দেখেছি, কিন্তু কোথায় দেখেছিলাম? এতক্ষণ লাগে আসতে পড়শি? পিছন থেকে লাড়ার কথা শুনে পড়শি ঘড়িটা লুকিয়ে ফেল। অতঃপর পড়শি ফিরে আমতা আমতা করে বলল, আসলে আপুর করার ভালো লাগছিল এখানে। ওকে, বুঝলাম। এখন চল, কাশবনে যাব এখন সবাই। না গেলে হয় না? পড়শি অসহায় গলায় বলল, ওই ডাইনি বুড়িকে আমি দেখে নিব, চল। পড়শিকে জোর করে গাড়িতে উঠালো লাড়া। এদিকে জোবান আর জিয়া দূর থেকে সবকিছু দেখছিল। ইতোমধ্যেই জোবান বোনের কাছে সবকিছু শেয়ার করে ফেলেছে। পড়শির ব্যাপারে সবকিছুই বলেছে জোবান বোনকে। ভাইয়া কাশবনে যাবি? আমার না ওই ছেলেটাকে তেমন সুবিধার মনে হচ্ছে না। মিস রাগিনীর দিকে কেমন কুদৃষ্টিতে তাকিয়েছিল। ওদের ফলো করি, চলো। গম্ভীর গলায় বলল জোবান। 1 ঘন্টার মধ্যে পড়শিরা কাশবনে এসে পৌঁছালো। কাশবনে এসে পড়শির মন ভালো হয়ে যায়। পড়শি গাড়ি থেকে নেমেই দৌড়ে চলে আসলো কাশবনে। সে কাশবন ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। অধরের কোণে হাসি তার। তাসির দূরে দাঁড়িয়ে পড়শিকে পরখ করছিল। তার মুখে কুটিল হাসি। লারা রিসা ও অনেক
খুশি কাশবনে এসে তার দুজনে ছবি তুলতে ব্যস্ত। পড়শি কাশফুল দেখতে দেখতে অনেকটাই ভিতরে চলে এসেছে। সহসা হুঁশ আসতেই পড়শি ভর্ত গলায় আওড়ালো, এ কি, আমি তো অনেকটাই ভেতরে চলে এসেছি। কোন দিক দিয়ে আসলাম তাও তো মনে পড়ছে না। আমি কি হারিয়ে গেলাম? ভাইয়া মিস রাগিনী তো ওদের সাথে নেই। জিহা চিন্তিত সুরে বলে, মেয়েটা কোথায় গেল? যদি বেশি ভিতরে চলে যায় তাহলে ও পথ হারিয়ে ফেলবে। আর ওই বজ্জারটাকেও দেখতে পাচ্ছি না। রাস্কেলটা আবার ওর ক্ষতি না করে দেয়। চলো গিয়ে দেখি। খড়খড়ে গলায় বলল জোভান। ভাইয়ের কথায় বিরস মুখে সামনে তাকিয়ে জিয়া আওড়ালো, হ্যাঁ চল ভাই। পড়শি সম্মুখে অগ্রসর হলো। অকস্মাৎ কারোর বক্ষের সাথে ধাক্কা লাগলো পড়শি। সে দাঁড়িয়ে পড়ল। সম্মুখে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে পড়শি চিন্তিত মুক্ত হলো। মৃদু হেসে বলল, তাসির ভাইয়া, আপনি? ভালো হয়েছে আপনি এসেছেন। আমি তো পথ হারিয়ে ফেলেছি। আমায় আপুদের কাছে নিয়ে চলেন প্লিজ। তাসি পড়শির কথাই প্রত্যুত্তর দিল না। অধরে কোণে নোংরা হাসি ফুটিয়ে পড়শির দিকে এক পা করে আগাতে লাগলো। তাসিরের আচরণে পড়শি ভয় পেল, সাথে অবাকও হলো। পড়শি পিছনে কদম নিতে নিতে ভয়ত গলায় শুধালো, ভাইয়া কি হয়েছে আপনার? এমন কেন করছেন? এগোচ্ছেন কেন? তুমি পিছার চোখ কেন পড়িস না? টাস মেয়ে, কেউ জানবে না পড়িস না। একবার আমায় চান্স দিয়েই দেখো। লোভাতুর দৃষ্টিতে পড়শির পা থেকে মাথা পর্যন্ত পরখ করতে করতে কথাটি বলল তাসির। পড়শি বুঝতে পারল তাসিরের উদ্দেশ্য। পড়শি ভয় পেয়ে পিছনে ফিরে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে আচমকা কিছু একটা পড়শির পায়ে ঢুকে গেল। পড়শি ব্যথা পেয়ে সঙ্গে সঙ্গে মৃত্তিকায় বসে পড়ল, সাথে চিৎকারের শব্দ ভেসে আসলো। আহ! পড়শি পায়ে ভাঙ্গা কাচের টুকরো ঢুকে গেছে। পড়শি ভয় কান্না করে দিল। কাঁদতে কাঁদতে অসহায় গলায় বলল, এখন তো নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতেও পারবো না। এখন কি হবে আমার? ওই মানুষরূপী জানোয়ারটার থেকে কি করে নিজেকে বাঁচাবো আমি? ততক্ষণে তাসির পড়শির নিকটে চলে আসলো। তাসিরকে দেখে পড়শি ভয় পেয়ে মিনতির সুরে বলল, দয়া করে আমার সর্বনাশ করবেন না। তাসির পড়শির আরো নিকটে আসতেই পড়শি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কুটুর হেসে তাসির পড়শির অন্যায় হাত দিতে যাবে, তার আগে কেউ তাসিরের নাক বরাবর ঘুষি মারল। ঘুষি খেয়ে তাসির পড়শির থেকে দূরে ছিটকে পড়ল। ঠাস করে কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে পড়শি ভয়ে ভয়ে চোখ খুলল। চোখ খুলতে দেখল তাসির মৃত্তিকায় পড়ে আছে। পাশে তাকাতে দেখল মিস্টার নাকফুলো সিনিয়রকে। উনি রাগী দৃষ্টিতে তাসিরের দিকে তাকিয়ে আছেন। ওনার সঙ্গে একজন মেয়ে রয়েছে। পড়শি ভাবনার মাঝেই যখন তাসিরের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রুষ্ট গলায় বলে উঠল, জি হ্যাঁ, তুই ওকে সামলা, আমি এই রাস্কেলটাকে দেখছি। জোবানের কথাই কেঁপে উঠল পড়শি। কণ্ঠে ছিল হিংস্রতা। মনে হচ্ছে নাকফুলো সিনিয়র আজ বেজায় রেগে আছে। পড়শি একধানে তাকিয়ে রইল জোবানের দিকে। জিয়া পড়শির পাশ এসে পড়শির মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে পড়শিকে ধীরে ধীরে টেনে তুলল। মেয়েটা বেশি ভয় পেয়ে গেছে। তুমি এই ছেলেটার সাথে এখানে কেন আসলে? আমি আসিনি। আচ্ছা, ওই রাগী নাকফুলো সিনিয়রের কি হও তুমি? তোমার ওই রাগী নাকফুলো সিনিয়র জোভান চৌধুরীর বোন হই জিয়া আমি। এমন পরিস্থিতিতে হাসি পেল জিয়ার। হাসতে হাসতে সে পড়শির জবাব দেয়। এদিকে জোভান নাম শুনতেই পড়শির টনক নড়ে উঠল। পড়শি ভেতরটা কেঁপে উঠল। সে ধ্যানে পড়ল। বললে না এখানে কিভাবে আসলে? জিয়ার কথাই পড়শি চমকে উঠল। পরপর মলিন কণ্ঠে সম্পূর্ণ ঘটনা বলতে লাগলো সে। কথাগুলো বলতে বলতেই এক পর্যায়ে কেঁদে উঠল পড়শি। পড়শির ফুলো চোখ আর ফ্যাকাশে মুখটা দেখে মায়া হলো জিহার। মেয়েটা যেন একটা জীবন্ত পুতুল। সে মেয়ে হয়ে কেমন হ্যাবলার মতন তাকিয়ে আছে পড়শির দিকে। পড়শি নাক টেনে টেনে কেঁদে যাচ্ছে। সে পায়ের জন্য হাঁটতে পারছে না। পা থেকে তার গলগল করে রক্ত বের হচ্ছে। শালা বাস্টার, আজ তোকে মেরেই ফেলবো। তোর জন্মের খায়েশ মিটিয়ে দিব। জোবান হিংস্র গলায় কথাগুলো বলতে বলতেই মারতে থাকে তাসিকে। যে পিছনটাই ফিরে দেখলো ভাই বেশি রেগে আছে। মনে হচ্ছে বজ্জারটাকে মেরেই দিবে। সমস্যাটা অন্যদিকে চলে যাবে। যে পড়শিকে দাঁড় করিয়ে রেখে দ্রুত ভাইয়ের নিকটে এসে জোবানের হাত থামিয়ে দিয়ে ভয়ত গলায় শুধালো, ভাই মরে যাবে, এবার ছেড়ে দে।
যা মার খেয়েছে, যদি আজকের দিনটা মনে থাকে আর কখনো কোনো মেয়ের ক্ষতি করার কথা ভাববে না। ওদিকে চল ভাই, পড়শির পা থেকে রক্ত বেরোচ্ছে, মেয়েটা কষ্ট পাচ্ছে। পড়শির কথা শুনে জোবানের হাত থেমে যায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে মৃদু স্বরে বলল, পড়শি? হ্যাঁ, তোর মিস রাগিনীর নাম পড়শি। জোবান কয়েক সেকেন্ড চুপ থেকে হিংস্র দৃষ্টিতে তাসিরের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে চল, একে আমি আবার পরে দেখে নিব, রাস্কেল একটা। থু। কথাটা বলে জোবান তাসির বুকে একটা লাথি মেরে পড়শির দিকে এগিয়ে গেল। পড়শির নিকটে এলেই আচমকা পড়শিকে কোলে তুলে নিল জোভান। পড়শি টলমল চোখে জোভানের দিকে তাকিয়ে রইল। সে পড়শির দিকে তাকালো না। সে রেগে আছে মেয়েটার উপর, মাথা মোটা একটা। ঝগড়া করতে ভালোই জানে, আর কিছুই মাথায় আসে না মাথা মোটাটার। একা একা নাচতে নাচতে ভেতরে চলে আসার কি দরকার ছিল? নিজের বিপদ নিজেই টেনে নিয়ে আসলো। মনে মনে ক্রুদ্ধ হয়ে কথাগুলো বলল জোভান। জোভান পড়শিকে লারা আর রিশার কাছে নিয়ে আসলো। জোভানের কোলে পড়শিকে দেখে দুজনই অবাক হলো। পরিশোনা, তোকে অনেকক্ষণ যাবৎ খুঁজে চলেছি। কোথায় গিয়েছিলি তুই? তাসিরকেও অনেকক্ষণ ধরে দেখছি না। আর তোর এমন অবস্থা কি করে হলো পরিশোনা? লারা আর চোখে জোভানকে একবার দেখে নিয়ে চিন্তিত হয়ে কথাগুলো বলল। এদিকে রিশা জোভানকে দেখেই অবাক হয়ে লারার পাশে দাঁড়িয়ে ভিড় করে শুধালো, আরে লরা, জোবান চৌধুরী এখানে কি করছে? আর পড়শি বাঘ ওনার কোলে চড়ে বসে আছে কেন? কাহিনী কি রে? তুই চুপ থাক, আগে দেখ কি হয়েছে। আর রিফাত চৌধুরী ছেলে জোবান চৌধুরী এখানেই বা কেন? লারা বিরক্তিকর গলায় বলল। এরই মধ্যে কিছুক্ষণ পর তাসির বিধ্বস্ত অবস্থায় সবার সামনে এসে হাজির হলো। তাসিরের অবস্থা দেখে লারা রিশা দৌড়ে তাসিরের নিকট আসলো। তাসির, তোর এই অবস্থা কি করে হলো? লারা আতকে উঠল তাসিকে এই অবস্থায় দেখে। তাসির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাসিকে কথা বলতে না দেখে জোভান তাচ্ছিল্য হেসে বলে উঠল, এই কুলাঙ্গারটা কি হয় আপনাদের? মুখ সামলে কথা বলুন মিস্টার জোবান চৌধুরী। লারা রেগে বলল। জোভান লারার কথায় পাত্তা না দিয়ে খড়খড়ে গলায় বলল, এই কুলাঙ্গারটা পড়শির ইজ্জত কেড়ে নিতে চাইছিল, আর আপনি তার উপর সিম্প্যাথি দেখাচ্ছেন। জানেন আর একটু দেরি হলে মেয়েটা শেষ হয়ে যেত। জোবানের কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল লারা আর রিশার। রিশা বাকরুদ্ধ হয়ে যায়। লারা নিজেকে সামলে তাসিরের দিকে তাকিয়ে নিস্তেজ গলায় বলল, কি বলছে এসব তাসির? তাসি কিছু না বলে মাথা নিচু করে ফেল। সাথে সাথেই লারা তাসিরের গালে চর বসালো। পরপর আরো কয়েকটি চর বসিয়ে রুষ্ট গলায় আওড়ালো, সে তাসির সে, তুই এমন নিচু কাজ করতে পারলি কিভাবে? তোকে আমার বন্ধু ভাবতেও লজ্জা লাগছে। আজ এক্ষুনি তুই চলে যাবি এখান থেকে। আজ থেকে তোর সাথে আমাদের সব সম্পর্ক এখানেই শেষ। কোনোদিন তোর এই কুৎসিত মুখ আমাদের দেখাবি না। চলে যা এখান থেকে। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো লারা। বাপ মা মরা মেয়েটার উপর দিয়ে এত কিছু হয়ে গেল। মেয়েটা খুব কষ্ট পেয়েছে। কেমন ভয়ে সিটিয়ে আছে জোভানের সাথে। সব তার দোষ। কেন আসতে গেল এখানে? মেয়েটাকে চোখে চোখে রাখা উচিত ছিল। মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগলো লারা। তাসির খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লারা জোভানের সামনে আসলো। অতঃপর নরম গলায় শুধালো, ধন্যবাদ ভাইয়া, আপনি ঠিক সময় না আসলে পরশের অনেক বড় ক্ষতি হয়ে যেত। বেচারির মা বাবা নেই, এই যন্ত্রণা এখনো সয়ে যাচ্ছে। আজ যদি ওর কিছু হয়ে যেত। লারা আবারও কেঁদে উঠল। পাশ থেকে রিশা সে লারাকে জড়িয়ে ধরল। লারাকে কাঁদতে দেখে জিয়ার খারাপ লাগলো। কান্না করবেন না আপু, এখান থেকে যাওয়া যাক। লারা কিছু বলে না, শুধু পড়শির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা মাথা নিচু করে কেঁপে যাচ্ছে। পুতুলের মতন মেয়েটা এভাবে কষ্ট পেল ভাবতে লারার সিদ্ধারা খারাপ হয়ে যায়। লারা কিছু বলে না, ওদের পিছু হাঁটে। জোবান পড়শিকে নিজের গাড়ির নিকট নিয়ে আসলো। অতঃপর গাড়ির দরজা খুলে পড়শিকে ধীরে ধীরে সিটে বসিয়ে দিল। তারপর গাড়ি থেকে মেডিসিন বক্স বের করে পড়শি পায়ে ব্যান্ডেজ করে দিতে লাগলো। পড়শি কিছু বলল না, শুধু জোবানকে দেখতে লাগলো। জোবান যা করতে চাইছে তাকে করতে দিচ্ছে সে।
তরল কিছু হাতে অনুভব হতেই জোবান পড়শির দিকে তাকালো। পড়শির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পড়শির চোখের পানি যেন জোবানের বুকে চুরির মতন আঘাত করছে। বক্ষ তলপার শুরু হয়ে যায় মেয়েটার কান্না ভেজা চোখ দেখে। জোবানের জল শক্ত হয়ে যায়। নিজেকে শান্ত করে জোবান ধীরে ধীরে পড়শির গালে নিজের হাত রাখে। পড়শির চোখে চোখ রেখে আলতো করে চোখের পানি মুছে দিতে দিতে আওড়ালো, ডোন্ট ক্রাই মিস রাগিনী, ডোন্ট ক্রাই। পড়শি কিছু বলল না, শুধু মাথা নাড়ল। বাকিরা তাদের থেকে দূরত্ব রেখে তাদের দেখে যাচ্ছে। ব্যান্ডেজ করা শেষ হওয়ার পর তারা সবাই আসলো। লারা পড়শির হাত আলতো করে ধরে রিশাকে উদ্দেশ্য করে বলল, তাসির গাড়ি নিয়ে চলে গেছে রিশা, এখন ট্যাক্সি ক্যাবে করে আমাদের যেতে হবে। পরিশোনা একটু কষ্ট করে ট্যাক্সি ক্যাব পেলেই আমরা চলে যাব। লারার কথাই জোবান গম্ভীর গলায় আওড়ালো, এখানে এত দ্রুত ট্যাক্সিকে পাওয়া সম্ভব হবে বলে মনে হয় না। আমি ড্রপ করে দিচ্ছি আপু, আপনি রাস্তাটা দেখিয়ে দিলেই হবে। জোবানের কথাই লারা পড়শির দিকে তাকায়। বাড়িতে এই বুড়িটা ঝামেলা বাঁধাবে, এখন কিছুই করার নেই। পড়শির এই অবস্থা, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। লারা সবাইকে বলল গাড়িতে বসতে। সবাই বসতেই জোবান গাড়ি স্টার্ট দিল। লারা রাস্তা দেখিয়ে দিল জোবানকে। 2 ঘন্টা গাড়ি চালানোর পর জোবান শিকদার বাড়ির সম্মুখে গাড়ি থামালো। বাড়িটির উপর নজর যেতে জোবানের মাথা ব্যথা শুরু হলো। জোবানের কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে জোবান আগেও এসেছে। ভাইয়ের কপালে হাত দেখে জিয়া অস্থির গলায় বলে উঠল, ভাই শরীর খারাপ লাগছে? আই এম ওকে। গম্ভীর গলায় জবাব দিল জোবান। অতঃপর সে গাড়ি থেকে নেমে পড়শিকে আবারও কোলে তুলে নিল। এতক্ষণ পড়শি চুপ থাকলো, এখন বলে উঠল,